আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজার শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অসাম্প্রদায়িক চেতনায় অন্যায় অবিচার মুক্ত দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী। নিরাপদ সমাজ গঠনে সবাইকে কর্তব্য পালনের তাগিদ। রংপুরের পীরগঞ্জে ২০ বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৪২ জন আটক, আতঙ্কে ক্ষতিগ্রস্তরা। সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে অবরোধ বিক্ষোভ। রংপুরে বিএনপির ইন্ধনের সাম্প্রদায়িক অপশক্তি হিন্দুদের বাড়ি পুড়িয়েছে, দাবি কাদেরের। ব্যর্থতা আড়ালে সরকারি নৈরাজ্য সৃষ্টি করেছে অভিযোগ রিজভীর। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ওমানকে হারাবে বাংলাদেশ, ঘুরে দাঁড়াবে বিশ্বকাপে, বললেন মাহমুদুল্লাহ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অসাম্প্রদায়িক চেতনায় অন্যায় অবিচার মুক্ত দেশ গড়ার প্রত্যয়ের কথা আবারও জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যৎ যেন আর হত্যা কুষড়যন্ত্র না হয়, ঘাতকের বুলেট শেখ রাসেলের মতো কোনো শিশুর জীবন কেড়ে না নেয়, সে আহ্বান তার। সেই নিরাপদ দেশ গড়তে সবাইকে যার যার কর্তব্য পালনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। এবারই প্রথম জাতীয় দিবসের তালিকায় এলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। ১৯৬৪ সালের এই ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ৭৫-এর ১৫ই আগস্ট পরিবারের অন্য সদস্যদের সাথে ১০ বছরের শিশু শেখ রাসেলকেও হত্যা করে ঘাতকরা। শেখ রাসেল জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় আলোচনা, পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ক্যাটাগরিতে শিশু কিশোরদের পুরস্কার দেওয়ার পাশাপাশি ৫টি ক্যাটাগরিতে দেওয়া হয় শেখ রাসেল পদক। শিশু রাসেলের দুরন্তপনার স্মৃতিচারণের পাশাপাশি আগামীর চলায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আগামী দিনে চলার পথে যেন কোনো রকম আর কোনো হত্যা ষড়যন্ত্র না হয়, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, ঘাতকের বুলেটে আর কোনো শিশুকে যেন এভাবে জীবন দিতে না হয়। আমি সমগ্র জাতির কাছে এই আহ্বানই জানাবো যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজে তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনটাকে সার্থক করা, অর্থবহ করা, এটাই যেন সকলের আকাঙ্ক্ষা হয়, এটাই যেন সকলে এই কর্তব্য পালন করে। ৭৫-এর পর বিএনপি জামাত সহ সরকারগুলোর পাকিস্তানি কায়দায় চালানো নির্যাতন, হত্যা আর বিশৃঙ্খলা তৈরির কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। পুনর্ব্যক্ত করেন অন্যায় অবিচার মুক্ত দেশ গড়ার প্রত্যয়। একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই, যে দেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, মানুষ যেন সুন্দরভাবে বাঁচবে, সেটা আমি চাই। আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি এই বাংলাদেশ সামনে কেমন হবে তার জন্য প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি। শিশু কিশোরদের প্রযুক্তির ভালো দিক গ্রহণ করে জ্ঞান বিজ্ঞানে বিশ্বের সাথে তাল মিলিয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রংপুরের পীরগঞ্জে ২০টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে আটক করা হয়েছে। রবিবার রাত 10:30টার দিকে বড় করিমপুর গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের পর থেকে ক্ষতিগ্রস্তদের চোখে মুখে আতঙ্কের ছাপ। পুড়ে গেছে বাড়ির সবকিছু। গ্রামটি ঘিরে রেখেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। রবিবার রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর গ্রামের 20টি বাড়ি। লুটপাট সহ গ্রাম জুড়ে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা চলে যাওয়ার পর পুলিশ গ্রামে গেলে পুড়ে যাওয়া বাড়িতে ফেরেন ধান খেতে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্তরা। পুড়ে ছাই এতদিনের সাজানো সংসার। এসব দেখে নির্বাক অসহায়রা। ঘরবাড়ি হারিয়ে ঠাঁই এখন খোলা আকাশের নিচে। মানুষের যে আর্তনাদ, মানুষের যে হাহাকার, এটা সত্যি অনেক বেদনাদায়ক। এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যেটা পৃথিবীতে নজির হবে। যদি যাই ওখানে যাওয়ার পরে যদি আমার যদি ফের আগরবাতি ধরে যদি আগুনে ফেলে যায়, ওই ভাই আমি ওখান থেকে আসলে সাহসটা নিয়ে প্রাণ ভয়, হ্যাঁ প্রাণের ভয়। তারপরে ঘরগুলো ঢুকছে, ঢুকিয়ে একবার কাপড় ধরে যা আসলো লুটপাট করে আর নিয়ে চলে গেছে টাকা পয়সা নিয়ে। মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা আসলো 50,000, জিনিস জানাও আসছিল। সব তো গরুটা বার করতে পারিনি আমি, গরুটাও
আগুন দেখিয়ে কি তেমন বাড়ি ছিটকা ছিটকি করছে, গরু দড়ি খুলে পায় নাই, গরু খুঁটি ভাঙি গরু নিয়ে গেছে। 3টা জ্বালা ছিল নিয়ে গেছে, ব্যবসা বাণিজ্য নিয়ে গেছে। নাই আমার স্বামী লুকিয়েছিল জীবনটা বাঁচার জন্য। আপনার জীবন কেমন করে বাঁচলো? এই যে আমি ছেলেক নিয়ে লুকিয়েছিলাম। সোমবার সকালে ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তারা। বলেন, হামলাকারীদের কোনো ছাড় নেই। মুহূর্তের মধ্যে এই কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী যারা সবসময় একটি ইল মোটিভ নিয়ে কাজ করে, পূর্ব পরিকল্পিতভাবে পেট্রোল এনে এগুলি ছিটিয়ে ছিটিয়ে এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। অসংখ্য বাড়ি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর, মন্দিরে ভাঙচুর, গবাদি পশু পুড়িয়ে দেওয়া, লুটপাট, এই ধরনের কাজগুলি করেছে। ক্ষতিপূরণ সহ ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কমিশনার। অমানবিক এই ঘটনায় হতবাক রংপুরবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। সকাল 10:30টার দিকে প্রতিবাদী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হয় জগন্নাথ হল সহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছে কুমিল্লা, নোয়াখালী, রংপুর সহ বিভিন্ন জায়গায় হামলায় জড়িতদের শাস্তির দাবি জানায় তারা। অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলা মোটর এবং টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগ পোহায় যাত্রী ও পথচারীরা। যানজট তৈরি হয় আশপাশের রাস্তায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রংপুরে পরিকল্পিতভাবে বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অপশক্তি অপপ্রচার চালিয়ে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। শেখ রাসেলের জন্মদিনে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের আরও বলেন, দেশের সাম্প্রদায়িক রাজনৈতিক উত্তরাধিকার বিএনপি। সাম্প্রদায়িক অপশক্তিকে ডালপালা সহ উপড়ে ফেলতে হবে। গত 12 বছরে কোথাও কোনো হামলা হয়নি, এবারই পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। ফেসবুকের অপপ্রচার থেকে রংপুরে হামলা হয়েছে। অপপ্রচার ছড়িয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বলেন, প্রধানমন্ত্রী নিজে রংপুরের খোঁজ রাখছেন। এর আগে শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এতে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কোনো দুর্গা পূজা, হাজার হাজার মণ্ডপ, কোথাও কোনো সামান্যতম ঘটনা ঘটেনি, অথচ এবার পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতা সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। গতকাল রাতে পীরগঞ্জে রংপুরের একটা জেলে পাড়ায় আগুন দিয়েছে, মন্দির হামলা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, দেশে নৈরাজ্যকর ভয়, ভীতি, শঙ্কার পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের 22তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান সংগঠনটির নেতারা। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কৃত্রিমভাবে দেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছে সরকার। তিনি বলেন, করোনা মোকাবেলায় ব্যর্থতা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় এবং দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি মোকাবেলা করতে না পারায় জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিচ্ছে ক্ষমতাসীনরা। মন্ত্রীরা একের পর এক অকথ্য আজেবাজে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আজকের এই যে নৈরাজ্যকর অবস্থা, ভয়, ভীতি, শঙ্কার যে পরিস্থিতি, এই পরিস্থিতি আজকে সরকার সৃষ্টি করেছে। অত্যন্ত কৃত্রিমভাবে তারা এইটি সৃষ্টি করে সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছে। কারণ করোনায় ব্যর্থতা, মানুষকে সুচিকিৎসা দিতে না পারা, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করতে পারা, মানুষের জীবনযাপন এবং তাদের নিরাপত্তা না দেওয়া, এই কারণে সরকার এবং দ্রব্যমূল্যের সীমাহীন যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে সারা দেশের মানুষ একেবারে দিশেহারা অবস্থায়, সেগুলোকে মোকাবিলা করতে না পারার কারণে আজকে কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা হয়েছে।
প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ব্যবস্থাপনায় 5 সদস্যের বোর্ড গঠন করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে বোর্ডের সদস্যের নাম ঘোষণা করে আদেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা মতে বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয় থেকে নাম পাঠানো 3 জনের মধ্যে অবসরপ্রাপ্ত LGRD সচিব মোহাম্মদ রেজাউল আহসানও থাকবেন। বোর্ডে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী হিসেবে থাকবেন খান মোহাম্মদ শামীম আজিজ। ইভ্যালির অর্থ কোথায় কিভাবে আছে তা বের করবে এই বোর্ড। গত মে মাসে ইভ্যালিতে অর্থ পরিশোধ করেও পণ্য ও টাকা না পেয়ে কোম্পানিটির অবসান চেয়ে গ্রাহক ফরহাদ হোসেন হাইকোর্টে আবেদন করেন। এতে ইভ্যালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য বোর্ড গঠনের আর্জিও জানানো হয়। অর্ডার পাস করেন যে ইভ্যালি এখন একটি নতুন বোর্ড দ্বারা পরিচালিত হবে। এই বোর্ডের বোর্ড অফ ডাইরেক্টরস থাকবে 5 জন। তারা ইভ্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কন্ট্রোল এবং ম্যানেজ করবেন। আর তারা আগামী তারিখে কোর্টে একটি রিপোর্ট প্রোভাইড করবেন ইভ্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানির বর্তমান অবস্থা বিষয়। এবারে SM গ্রুপ T20 বিশ্বকাপের খবর। স্কটল্যান্ডের বিপক্ষে হারের জন্য বাজে ব্যাটিংকে দায়ী করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশ টাইগার অধিনায়ক দলকে সতর্ক করে দিয়ে বলেন, এরকম চলতে থাকলে ভালো কিছু হবে না। তবে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সবকিছু শেষ হয়ে যায়নি মনে করেন মাহমুদুল্লাহ। তার বিশ্বাস পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে, নিজেদের শক্তি ও সামর্থ্যের প্রমাণ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়ে ওমানের বিপক্ষে ম্যাচে পরিবর্তনের আভাসও দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বিশ্বকাপ মিশন কিছুটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। টিকে থাকতে কাল হারাতেই হবে স্বাগতিক ওমানকে। এ নিয়ে কথা বলার জন্য ওমানের মাস্কাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার ও সিনিয়র স্পোর্টস রিপোর্টার মনির হোসেন খান। সারোয়ার, শুনতে পাচ্ছি। বিশ্বকাপে বাংলাদেশের সমীকরণ কি দাঁড়ালো এবং সুপার 12-এ যাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী টিম টাইগার্স? আপনি জানেন যে কাল আসলে হারাটায় বাংলাদেশের জন্য যে সহজ একটা হিসেব ছিল সেটা কঠিন হয়ে গেছে। এখন বাংলাদেশের সামনে আর 2টো খেলা আছে। আগামীকাল খেলবে ওমানের সাথে এবং তার পরের দিন খেলবে, তারপরে একদিন গ্যাপ দিয়ে 21 তারিখ খেলবে পাপুয়া নিউ গিনির সাথে। এখন আসলে এই যে মানে জয়ের তো কোনো বিকল্প নেই, আর এই আসলে কতটা জয়টা শুধু জয় পেলেই হবে কিনা এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সিনিয়র রিপোর্টার যিনি আমাদের সাথে ওমানে আছেন, মনির হোসেন খান। আসলে মনির, আপনি যদি একটু বলেন যে কিভাবে আসলে বাংলাদেশের সমীকরণটা কি হচ্ছে। বলতে বাংলাদেশের তো এখন আপনি যেটা বললেন মাস্ট উইন, 2টা ম্যাচই জিততে হবে এবং 2টা ম্যাচে জিততেই হবে না, বাংলাদেশকে অপেক্ষা করতে হবে স্কটল্যান্ড এবং ওমানের ম্যাচটায় ওমান যেন পারে, স্কটল্যান্ড যেন জিতবে। সেক্ষেত্রে ওমানকে যদি বাংলাদেশ হারায় সেক্ষেত্রে ওমান বাংলাদেশ সরাসরি থ্রু করবে। আর যদি ওমান স্কটল্যান্ডের এগেইনস্টে জিতে যায় এবং স্কটল্যান্ড যদি পাপুয়া নিউ গিনিতে হারায় সেক্ষেত্রে 3টা দলের কিন্তু মোটামুটি পয়েন্ট একটা সমান হয়ে যাবে। তখন কিন্তু রান রেট একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। বাংলাদেশের শেষ ম্যাচটা আছে পাপুয়া নিউ গিনির সাথে, সেইখানে কিন্তু বাংলাদেশকে একটা বড় ব্যবধানে জয়ের জন্য একটা টার্গেট থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু ইকুয়েশনটা একটু কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য যতটুকু ধারণা করছে। আর যদি ওমানের সাথে ওমান যদি স্কটল্যান্ডের সাথে হেরে যায় সেক্ষেত্রে বাংলাদেশকে জিততেই হবে, 2টা ম্যাচ জিতলেই চলে যাবে। আর বাংলাদেশ জিতলে B1 এই গ্রুপের সেরা দল মেনে নিতে হবে। তবে যেটা হয়েছে বাংলাদেশ কালকের ম্যাচটা হেরে একটু সমীকরণটা কঠিন করে দিয়েছে। মানে মাস্কাট থেকে দুবাই যাত্রাটা একটু কঠিন করে ফেললো আর কি। হ্যাঁ, অবশ্যই সেটা তো অবশ্যই কঠিন করেছে। এখন জয়ের বিকল্প নেই। এবং কালকের ম্যাচটা আপনি যেটা বলতে চাচ্ছিলেন, যে তখন বলছিলেন যে ম্যাচটা আসলে দুর্বলতাটা কোথায় ছিল, এখানে কিন্তু সবাই বলেছে যে উইকেটটা কিন্তু যথেষ্ট ভালো। এইখানে ব্যাটিং উইকেট যথেষ্ট ভালো ব্যাটিং করা সম্ভব। আসলে উইকেট নিয়ে কথা বলে আসলে কোনো লাভ নেই, কারণ হেরে গেলে সবাই আসলে উইকেট দিয়ে দোষ দেয়, কারণ এই উইকেটেই স্কটল্যান্ড
140 রান করেছি, কিন্তু আমরা 141 রান করতে পারিনি। আসলে নাচতে না জানলে তো উঠোন পাতা হবেই, এটাই স্বাভাবিক। আসলে এখন বেশ কিছু সমীকরণের অপেক্ষা করছি বাংলাদেশের জন্য। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সাংবাদিকদের জন্য আসলে এই ওমান থেকে তারা দুবাই যেতে পারবে কিনা, এটা আসলে কালকের ম্যাচ এবং 21 তারিখের ম্যাচের উপর নির্ভর করছে। এই যদি ম্যাচগুলো যে কোনো একটি হেরে যায় বাংলাদেশ, অথবা ওমান যদি স্কটল্যান্ডের কাছে না হারে, তাহলে বাংলাদেশ দলকে যেমন ফিরে যেতে হবে দেশে, আবার বেশিরভাগ সাংবাদিককেও তল্পা গুটিয়ে চলে যেতে হবে দেশে। দুবাই যাওয়ার স্বপ্নটা অথরাই থেকে যাবে। স্যার, আপনাকে ধন্যবাদ। ওমানে স্কটল্যান্ড থেকে টি-20 বিশ্বকাপের খবর জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সারওয়ার আহমেদ এবং রিপোর্টার মনির হোসেন খান। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে একমত হয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। দুপুরে বাংলা মোটরের প্রতিষ্ঠানটির সাথে অ্যাডকো নেতাদের বৈঠকের পর তারা এই মত দেন। অ্যাডকোর প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরী জানান, বৈঠকে 12টি দাবি নিয়ে ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। অনেক দাবির বিষয়ে কর্তৃপক্ষ একমত হয়েছে, বাকিগুলো পর্যবেক্ষণে রেখেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভাবমূর্তি যেন অক্ষুণ্ণ থাকে, সেজন্য অ্যাডকো সবসময় সচেতন বলেও জানিয়েছেন তিনি। টেলিভিশন মালিকদের দাবি অতি দ্রুত সমাধান করিয়ে এগিয়ে যাওয়ার পথকে বিএসিএল আরও সহজ করবে বলেও আশা করেন অ্যাডকো প্রেসিডেন্ট। এ সময় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ জানান, অ্যাডকোর দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার পর সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে। শৃঙ্খলা ভঙ্গের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 12 নেতা কর্মীকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রেসিডেন্টস হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তারের সভাপতিত্বে হয় সেই সভা। বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর ডক্টর রবিউল হাসান ভুঁইয়া। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ ও সম্প্রতি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার কারণে 12 ছাত্রলীগ নেতাকর্মী বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবে। এছাড়াও হল ও ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অসাম্প্রদায়িক চেতনায় অন্যায় অবিচার মুক্ত দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী। নিরাপদ সমাজ গঠনে সবাইকে কর্তব্য পালনের তাগিদ। রংপুরের পীরগঞ্জে 20 বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় 42 জন আটক। আতঙ্কে ক্ষতিগ্রস্তরা। সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে অবরোধ বিক্ষোভ। রংপুরে বিএনপির ইন্ধনে সাম্প্রদায়িক অপশক্তি হিন্দুদের বাড়ি পুড়িয়েছে, দাবি কাদেরের। ব্যর্থতা আড়ালে সরকারি নৈরাজ্য সৃষ্টি করেছে অভিযোগ রিজভির। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ওমানকে হারাবে বাংলাদেশ, ঘুরে দাঁড়াবে বিশ্বকাপে বললেন মাহমুদুল্লাহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।